শুরুতেই জাকসু নির্বাচন প্রসঙ্গ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে, তবে এখনো কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণার সময় নিশ্চিত জানা যায়নি। শুক্রবার দুপুর 12:30টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল বলেন, তখন পর্যন্ত 4টি হলে গণনা চলছে। এই 4টি হলের গণনা শেষ হলে 15টি হলের ভোট গণনা শেষ হবে, তবে নামাজের কারণে ভোট গণনায় বিরতি দেয়া হয়। এই কারণে ফলাফল ঘোষণা করতে রাত বা মধ্যরাতও হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 21টি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত 10টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম। সিনেট ভবনের পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে, যেখানে প্রধানত হল সংসদের প্রার্থীদের এজেন্টরা উপস্থিত আছেন। ভোট গণনা উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস.এম. আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, ফলাফলের পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? ফল গণনা শেষ হতে কত সময় লাগতে পারে, কিছু জানা গেছে কি? আমাদেরকে জানান। হাফিজ, আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে কতক্ষণ লাগতে পারে এই ফল গণনার জন্য এবং ফলাফল ঘোষণার। এটি আসলে এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না, একটি কারণে ম্যানুয়ালি পদ্ধতিতে যেহেতু এই ফল গণনা হচ্ছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত হল সংসদ যে নির্বাচনের যে হলগুলোর ভোটার, সেই ভোট গণনাই কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। দুটি কেন্দ্রের বা দুটি হলের এখনও কিন্তু আসলে ভোট গণনা চলছে, আমরা যেটি দেখে আসছি, এবং সেটি শেষ হলে হয়তো আবার কেন্দ্রীয় সংসদ যে নির্বাচনের ভোট গণনা সেটি শুরু হবে। আমরা দেখেছি গতকাল রাত 10:15টার থেকে শুরু হয়েছে এই ফল গণনা। এটি 21টি হল রয়েছে, সেই 21টি হলে প্রায় 450-এর উপরে কিন্তু প্রার্থী রয়েছেন। এই 450 প্রার্থীর ভোট গণনা এবং যে ভোটার রয়েছেন প্রায় 1000, তার মধ্যে বলা হচ্ছে যে 60% উপরে, বিশেষ করে প্রায় 70% ভোট কাস্ট হয়েছে, যদি বলা হচ্ছে এই নির্বাচন কমিশন থেকে। সেখানে 11 থেকে 12,000-এর মতো যে ভোটার, সেখানে এত যে ভোট, সেটি আসলে ম্যানুয়াল পদ্ধতিতে গণা একটি কষ্টসাধ্য বিষয়। আরেকটা বিষয় হলো, প্রত্যেকটি হলে হলে কিন্তু এই ভোট গণনা হচ্ছে না, হচ্ছে নির্বাচন কমিশন ভবন যেটিকে করা হয়েছে সেখানে। সে কারণে আসলে এই স্বল্প সময়ে আসলে সেই ফল আমরা পাবো না, সেটি আসলে একটি অনুমান করাই যায়। গতকাল বলেছি যে 10:30 থেকে এই ফল কিন্তু গণনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বিরতিহীনভাবে কিন্তু চলেছে। মাঝখানে 1 ঘন্টার বিরতি ছিল শুধুমাত্র যে খাবার দুপুরের, কিন্তু আবার শুরু হয়েছে। তবে যদিও সেখানের মধ্যেও যে হলগুলোর আসলে ভোট গণনা চলমান ছিল, সেটা কিন্তু তখন চলেছে। অথবা এই ফল ঘোষণার ক্ষেত্রে এখনও কিন্তু আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, সেটি অনুমান করা যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই আজকে জানেন যে একটি দুর্ঘটনা ঘটে গেছে এই নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে। আজকে সকালে একজন শিক্ষিকা, যিনি এই পোলিং অফিসারও, তিনি কিন্তু অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। হাসপাতাল নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছে এবং তারপরে আজকে আমরা একটু আগেই কিন্তু দেখছি তার একজন সহকর্মী, বিশেষ করে ইতিহাস বিভাগের একজন শিক্ষিকা, তিনি কিন্তু আসলে এসে তিনি একটি অভিযোগ বলেছেন যে এই ম্যানুয়ালের ভিত্তিতে যে ফল গণনা হচ্ছে, সেই কারণেই কিন্তু আসলে এতটা লেন্দি হচ্ছে, এবং তিনি এই মৃত্যুর জন্য এই যারা কর্তৃপক্ষ রয়েছেন, এই ব্যবস্থা যেটি ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, সেটির ব্যবস্থার উপরে কিন্তু তিনি অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন যে ম্যানুয়াল পদ্ধতিতে যদি এই ভোট গণনা না হতো, তাহলে হয়তো তার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। এই অভিযোগ করে কিন্তু তিনি বলেছেন দ্রুত সময়ের মধ্যে, যদি এখনও সময় আছে, এই ব্যবস্থাকে যদি
ঘুরিয়ে নেওয়া যায়, ডিজিটাল পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতিতে গণনা করা যায়, তাহলে কিন্তু হয়তো কিছুটা হলেও স্বস্তি মিলবে। এবং আমরা দেখেছি অনেক প্রার্থীর মধ্যেও এরকমও কিন্তু অবস্থান রয়েছে। তারাও চাচ্ছিলেন যে আসলে ফলটা যদি এই ম্যানুয়ালি মাধ্যমে, এই গণনাটা যদি ম্যানুয়ালি মাধ্যমে না হতো, তাহলে হয়তো আরও দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা হয়ে যেত, এত দীর্ঘ সময় তাদেরও অপেক্ষা করা লাগতো না। এখানে আমরা দেখেছি সিনেট ভবন, যেখানে নির্বাচন কমিশন ভবন রয়েছে, সেখানে আসলে কিছুক্ষণ পরপর প্রার্থীরা আসছেন এবং খোঁজ নিচ্ছেন। তারাও কিন্তু অনেকেই আসলে সেই বিরক্তিটা প্রকাশ করেছেন যে কেন ম্যানুয়াল পদ্ধতিতেই এই ফল গণনার দিকে যেতে হয়েছে কর্তৃপক্ষকে। এই যে অবস্থা এখন, আমি আসলে আমিও এখন নিশ্চিত করে বলতে পারি না, এবং পাশাপাশি যারা এই নির্বাচন কমিশনার রয়েছে বা নির্বাচন অফিসাররা রয়েছে, তাদের অনেকের সাথে আমি কথা বলছি, তারাও বলছেন যে আসলে নিশ্চিত করে বলা যায় না যে এই গণনাটা কখন আসলে শেষ হতে পারে। একজনের সাথে কথা বলেছি, তিনি একজন পোলিং অফিসার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই গণনা হয়তো 11টা থেকে রাত 12টা পর্যন্ত হয়তো লাগতে পারে। কারণ হলো ডাকসু যে নির্বাচনে কিন্তু দেখেন 25টি পদের বিপরীতে প্রায় 178 জন ক্যান্ডিডেট। তো এই এতজন ক্যান্ডিডেটকে কিন্তু আলাদাভাবে কিন্তু ম্যানুয়ালি গুনতে হবে। সেই কারণে আসলে এই ফল গণনার ক্ষেত্রে এতটা লেন্দি হচ্ছে। তো আসলে এখনও নিশ্চিত করে বলা যায় না যে গণনাটা কখন শেষ হতে পারে। আমরা অপেক্ষায় আছি, অপেক্ষায় আছেন প্রার্থীরা, অপেক্ষায় আছেন এখানকার যে ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা, সবাই আসলে যেটি জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচন, সেটির কতক্ষণ নাগাদ ফলাফল ঘোষণা হয়, কে ভিপি হচ্ছেন, কে জিএস হচ্ছেন, এটি নিয়ে কিন্তু সবার মধ্যেই কৌতূহল আছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে হয়তো আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের ফল গণনার কার্যক্রমের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ। চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। সকালে অসুস্থ অবস্থায় সাভার মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। বাদ জুমা ক্যাম্পাসে সেন্ট্রাল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য সহ শিক্ষক ও বিপুল পরিমাণ শিক্ষার্থী অংশ নেন। এ সময় উপাচার্য জাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। আমরা সকলেই মিলে তার জানাজা পড়েছি। আমাদের সকলেই আসলে চলে যেতে হবে, ফলে তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। যেহেতু নির্বাচন কমিশন এটার দায়িত্বে আছে, দয়া করে আপনারা সবাই নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন। আমি নিজেও যাচ্ছি এই বিষয়টি জানার জন্য। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। হাফিজ, ধন্যবাদ। আপনি জানেন যে জাহাঙ্গীরনগর ডাকসু নির্বাচনের কিন্তু ভোট গণনা নিয়ে অনেক অভিযোগ আসছে। আমরা যদি এখন একটু কথা বলি, এখানে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের যে জিএস আছেন, উনি কিন্তু একটু আগে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উনি অনেক অভিযোগ করেছেন। আমরা একটু যদি জানতে চাই যে কি কি অভিযোগ ছিল। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক, জিএস পদপ্রার্থী, সমন্বিত শিক্ষার্থী জোট। আপনারা জানেন দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বিকেল 5টায় ভোট গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর আজ একদিন পেরিয়ে গেলেও শুধুমাত্র হল সংসদের যে ভোট গণনা কার্যক্রম, সেই কার্যক্রম মাত্র শেষ হয়েছে। এখনো সেন্ট্রাল প্যানেলের ভোট গণনা কার্যক্রম বাকি রয়েছে, যেটি আসলে হল সংসদেরও অনেক গুণ বেশি কোয়ান্টিটির। আমরা এই জায়গায় প্রশাসনের স্পষ্ট কিছু অব্যবস্থাপনার পাশাপাশি কিছু দলের সরাসরি ইন্ধন দেখতে পাচ্ছি, নির্বাচনকে বানচাল করার প্রয়াস দেখতে পাচ্ছি। আমরা শুরু থেকে বলে এসেছি, আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট চাই, সুষ্ঠু একটি নির্বাচন চাই, যে নির্বাচনে শিক্ষার্থীরা তাদের মতের প্রতিফলন ঘটাবে। এখানে কোনো বায়াসনেস থাকবে না। আমরা জিতি কিংবা হারি, অন্য দল জিতুক কিংবা হারুক, শিক্ষার্থীরা সেটা নির্ধারণ করবে। আপনারা লেভেল প্লেইং ফিল্ড রাখুন, শিক্ষার্থীদেরকে মতামত প্রকাশ করার জায়গা দিন। কিন্তু কিছু একটি পক্ষ, ছাত্রদল এবং অন্যান্য দলগুলোর যে এই জায়গায় প্রয়াসগুলো দেখতে পাচ্ছি, তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে উপেক্ষা করে তারা নিজেদের
যে স্বৈরাচারী মনোভাব, সে স্বৈরাচারী মনোভাবকে এখানে ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। আমরা যদি মোটা দাগে এখন সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে বলি, যে বর্তমানে প্রশাসনের একটি গ্রুপ ঠুনকো অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে স্থগিত করতে চাচ্ছে। এই ছাত্রদলের এই ঠুনকো অভিযোগের শুরুটা ওএমআর মেশিন দিয়ে। ওএমআর মেশিনে তারা দাবি জানিয়েছে এটি একটি জামাতের প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা, বাদশাহ এক হিসাবে দাবি জানিয়েছে, ছাত্রদল একসাথে দাবি জানিয়েছে। পরবর্তী আমরা দেখতে পাই এটি আসলে বিএনপিপন্থী একটি প্রতিষ্ঠানের। এটি যদিও বিএনপি পন্থী হোক, ছাত্রদল জামাতপন্থী হোক কিংবা অন্য কোনো দলের পন্থী হোক, আপনাদের দেখার মূল জায়গাটা ছিল এই ডিভাইসের কার্যকারিতা কেমন, এই ডিভাইসের এরর রয়েছে কিনা। আপনারা সেটি না দেখে ট্যাগিং করে এই নির্বাচনের ওএমআর পদ্ধতির মধ্যে একটি ইফেক্টিভ পদ্ধতিকে বাতিল করার দ্বারা এই যেই গ্লানি আমাদেরকে বইতে হচ্ছে, একদিন পরেও আমাদের এখন নির্বাচনী গণনা কার্যক্রম শেষ হয়নি, এটি সুস্পষ্ট যে ষড়যন্ত্রে সামিল। এবং আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন বানচালে ইন্ধন দিচ্ছেন প্রশাসনের যে বিএনপিপন্থী শিক্ষক নজরুল স্যার, মাফরুই সাত্তার, যারা মূলত এই নির্বাচনের অব্যবস্থাপনা, সার্বিক অব্যবস্থাপনা এবং যে বানচাল এই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জন্য দায়ী। এবং তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি গতকাল বিএনপি নেতা নজরুল স্যার মেয়েদের একটি হল প্রভোস্ট, কিন্তু উনি মেয়েদের একটি হল প্রভোস্ট হয়ে অন্য হলে গিয়ে মব তৈরি করে সেই হলের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া করেছেন। এটি আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটি নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র ছিল। এখন যেটা দেখতে পাচ্ছি, তিনি ছাত্রদলকে ব্যবহার করে বিভিন্নভাবে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছেন। গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমাদের একটি আবাসিক হল থেকে ছাত্রদলের সাবেক একজন বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ছাত্রদলের সহসভাপতি, তাকে আটক করা হয়েছে নির্বাচন বানচাল এবং অবৈধভাবে অবস্থান করার জন্য। বিভিন্ন হলে তারা মব তৈরি করেছে, বিভিন্ন হলে তারা কেন্দ্র দখল করার চেষ্টা করেছে, হট্টগোল তৈরি করেছে। এবং সর্বশেষ আজ সকালে নির্বাচন দায়িত্ব পালন করতে এসে একজন আমাদের সম্মানিত শিক্ষিকা, তিনি আজকে ইন্তেকাল করেছিলেন। গতকাল তিনি অবশ্যই কার্যক্রম পরিচালনা করেননি, তবে আজকে এসেছিলেন উনি পোলিং অফিসারের দায়িত্ব পালন করার জন্য। সেই জায়গায় ওনার ইন্তেকালকে কেন্দ্র করেও একটি গ্রুপ চেষ্টা করছে এই নির্বাচনকে বানচালের একটি রাজনীতি তৈরি করার। এগুলো আসলে খুবই লজ্জাজনক এবং খুবই ন্যাক্কারজনক যে এদেশে 24-এর গণঅভ্যুত্থানের পরের একটা পরিবেশেও আমাদেরকে একটি ন্যায্য দাবির জন্য এতদিন ধরে আন্দোলন করতে হচ্ছে, এত গ্লানি পোহাতে হচ্ছে। এটি সুস্পষ্টভাবে যারা ষড়যন্ত্র করতে চায়, যারা এদেশে গণতান্ত্রিক চর্চার পথকে বাধাগ্রস্ত করতে চায়, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তারা এদেশে কখনো সফল হবে না। শিক্ষার্থীরা তাদেরকে মেনে নেবে না। শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের যে জবাব দিতে চাইতো, সেই জবাবকে তারা ভয় পাচ্ছে এবং এজন্য নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি গত একদিন ধরে, আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়ন করুন। আপনারা যদি আজকের মধ্যে ভোট গণনা কার্যক্রম শেষ করতে না পারেন, এটি আপনাদের জন্য অনেক বড় শঙ্কার জায়গা হবে। এবং আমরা একই সাথে বলতে চাই, আপনারা জি, যেমনটি শুনছিলেন আর কি, যদি বলি যে এই একই অভিযোগ কিন্তু কিছুক্ষণ আগে ফয়জুন্নেসা হলের পুলিং অফিসার সুলতানা আক্তার কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছেন। এবং তিনি কিন্তু আরো একটি দাবি করেছেন যে শিক্ষিকা মারা গিয়েছেন তার কিন্তু ক্ষতিপূরণের দাবি করেছেন সেই শিক্ষক। এবং বলেছেন যে নির্বাচন কমিশনের এই অব্যবস্থাপনা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এই কথাটিও কিন্তু তিনি বলেছেন। আমি যদি একটু সাধারণ শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাই যে নির্বাচন সম্পর্কে তাদের কি মতামত একটু বলবেন। আসলে দীর্ঘ 33 বছর পরে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে যে জাকসু নির্বাচন হচ্ছে, এর জন্য আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি আমরা খুবই আনন্দিত। তবে আসলে আমাদের এই নির্বাচনের যে প্রেক্ষাপট, সেই নির্বাচনে আসলে আমাদের যে অব্যবস্থাপনার যে চিত্রটি সেটি বিশেষভাবে ফুটে উঠছে। তো আমরা আসলে দ্রুততম সময়ে আমাদের নির্বাচনের ফলাফলটি আশা করছি এবং আমরা যে ম্যানুয়াল পদ্ধতির যে বিষয়টা সেটা নিয়ে যাতে প্রশাসন দ্রুততম ব্যবস্থা গ্রহণ করে, এজন্য আমরা তাদেরকে জানাচ্ছি। জি, শুনছিলেন আসলে এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ সংবাদ। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। এবার অন্যান্য সংবাদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ করতে শুরু করেছে। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে মাগুরা ইসলামী রেনেসার কবি ফরহুক আহমেদের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, বর্ষার মৌসুম শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা জাতি দেখতে পাবে। 17 বছর পরে যারা ভোট দিতে পারেননি তারা এবং নতুন প্রজন্ম উৎসাহের সঙ্গে ভোট কেন্দ্রে যাবেন।
প্রেস সচিব বলেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রায় প্রতিদিনই ইলেকশন নিয়ে কিছু না কিছু মিটিং হচ্ছে, এটার প্রস্তুতি কেমন নেওয়া যায়, সিকিউরিটি সিচুয়েশন কিভাবে ঠিক, সিকিউরিটি যাতে ঠিক থাকে, সব কিছু সিকিউরিটি সেফটি, এবং যাতে ক্যান্ডিডেটরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন, সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেটা নিয়ে ইলেকশন কমিশন, আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে। চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়েছিল কাভার্ড ভ্যানটি। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রাইভেট কারে থাকা গোলাম সরোয়ার ও তার মেয়ে মুস্কানের। আহত হন ৩ জন। উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত্যু হয় সাগর নামে আরও একজনের। মরদেহগুলো জোরারগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের 2 দিন পর ইলিয়াস নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোর রাতে উপজেলার গান্ধীগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় নাজমুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত ইলিয়াস স্থানীয় ব্রাক স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী এবং গান্ধীগাঁও এলাকার কালু গাজীর ছেলে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিন বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজন নাজমুলকে আটক করা হয়েছে। ডাক্তারি প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কাঁচামরিচ ছাড়া বাঙালির রান্নাঘর কল্পনা করা যায় না, কিন্তু সেই মরিচের দাম এখন আকাশ ছোঁয়া। চট্টগ্রামে কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকায়। আজ নগরীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব দোকানই কাঁচামরিচ অল্প পরিমাণ এসেছে। দাম বেশি হওয়ায় ক্রেতারা কিনছেন 100 থেকে 200 গ্রাম করে। শুধু মরিচ নয়, মাছ, সবজি, সব নিত্যপণ্যের দাম বেড়েছে। 1 কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। রুই ও কাতলা 350 থেকে, শিং 400 থেকে 600, আর ছোট মাছ কেজি প্রতি 700 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারেও স্বস্তি নেই। আলু ও পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম 100 টাকার উপরে। নিত্য প্রয়োজনীয় পণ্যের এমন ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। মুন্সিগঞ্জ জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল TRC পদে জুনিয়র 2025 নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সকালে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে ড্রিল শেডে নিয়োগ বোর্ডের সভাপতি ও মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারের পক্ষে প্রার্থীদের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের অন্যতম সদস্য ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। ঘোষণার পরপরই জেলা পুলিশের পক্ষ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। চট্টগ্রাম উপকূলে বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে 17 জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানায়, FB মাসুদা শাহিন নামের বোটটি গত 7 সেপ্টেম্বর মাছ ধরতে সমুদ্রে যায়। পরদিন রাতে শাফট বিকল হয়ে 4 দিন ধরে সমুদ্রে ভাসছিল বোটটি। 10 সেপ্টেম্বর এক জেলে জরুরি সেবা নাম্বার 16111-এ ফোন করলে কোস্টগার্ড বিষয়টি জানতে পারে। পরে গতকাল জাহাজ শ্যামল বাংলা অভিযান চালিয়ে 17 জন জেলেকে নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। বোট ও জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বরিশালের মুলাদী উপজেলায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে 2 পক্ষের 15 জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছাত্র শিবিরের 6 জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার মুলাদী উপজেলা মুলাদী সরকারি কলেজে এই ঘটনা ঘটে। বরিশাল জেলা শিবিরের সভাপতি সৈয়দ আহমেদ জানান, শিবিরের দায়িত্বশীলরা কলেজে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। অপরদিকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে ছাত্রদলের কর্মীরা এই প্রতিবাদ জানায়। এ নিয়ে ছাত্র শিবির হামলা চালায়। তবে মুলাদী ইসলাম
থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঠুনকো বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নরসিংদীর বেলাবো উপজেলায় একই রাতে দুই স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় এক অটোরিকশা চালককে মারধর করে তার যানবাহন ছিনতাই করা হয় এবং অপর ঘটনায় মোটরসাইকেল চালককে কুপিয়ে আহত করে মোটরসাইকেল, মোবাইল ও নগদ অর্থ লুটে নেয় ছিনতাইকারীরা। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আরমান নামে এক যুবককে পুলিশ আটক করেছে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে বেলাবো থানা পুলিশ জানিয়েছে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে, একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মাদারীপুরের কালকিনিতে আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামিরা হলেন ফোকান শিকদার ও সাগর ফকির। পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনি উপজেলার হামেদ খারহাট এলাকা থেকে একটি অটোভ্যান চুরি করে পালিয়ে যাওয়ার সময় কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এলে স্থানীয়রা ওই চোরদের অটোভ্যান সহ হাতে নাতে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণের দায়ে মেসার্স চৈতি ট্রেডার্সের মালিক লিটন কুমার সাহাকে 40,000 টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট মোড় শাহপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দণ্ড প্রদান করা হয়। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি বাল্কহেড জব্দ করা হয়। সকালে চৌবাড়িয়া ভূতের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও আনসার বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে। পরে আসামিকে 5 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযানে আটক করা হয় বাল্কহেড বালু তাৎক্ষণিকভাবে উন্মুক্ত নিলামের মাধ্যমে 13,250 টাকায় বিক্রয় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পটুয়াখালীর রাঙাবালী উপজেলা ভূমি অফিসে ঘুষ লেনদেন ও দালাল চক্রের কার্যক্রম ভিডিও করার সময় সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা জাহিদুল ইসলামের বিরুদ্ধে। বুধবার উপজেলা ভূমি অফিসে এই ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া মোবাইলটি স্থানীয় সাংবাদিক মাহমুদ হাসানের। এই ঘটনায় তিনি রাঙাবালী থানায় লিখিত অভিযোগ করেছেন। এই ঘটনায় ভূমি কর্মকর্তা জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝির মাধ্যমে হয়েছে। রাঙাবালী থানার ওসি শামীম হাওলাদার জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ বলেন, প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে। আপনি ফোন রাখেন, আপনি 9 দিকে মোবাইল দিবেন কি দিবেন না সেটা আমি রাজীব ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি দিবেন কি দিবেন না? আপনি মোবাইলটা নিছেন, আপনি 9 দিকে মোবাইল ক্যামেরা নিয়ে কি আপনি আইসি ক্যামেরা কেন? আপনি বাইরের লোক দিয়ে, আপনি একজন আকিস গ্রুপে কাজ করে, আপনি তাকে দিয়ে আপনি কিভাবে আমি কোনো কাজ করাইতেছি না? হ্যাঁ, ইয়েস, আপনি নিজে, আমি কোনো করাইতেছি না। আপনি নিজে বলছেন আমি করাইতেছি না, সে নিজে বলছে। আমি তো তার নিয়ে মোটরসাইকেলে গেছি। না না, কাজ না ভাই, আপনার নামটা বলেন ভাই, আপনার নামটা বলেন, নাম বলেন, পরিচয় বলেন, নাম আর পরিচয়টা বলেন। নাম কি? নাম কি আপনার? আমি বাজারে ব্যবসা করি, আমাদের দোকানের সামনে দিয়ে এইমাত্র দেখছি যে ভূমি অফিস থেকে কাজ করে দাঁড়াও বের হয়ে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বিএনপির নিজেদের জন্য এখন পিআরের দাবি তোলা উচিত। যেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান। ডাকসু জাকসু থেকে শিক্ষা নিয়ে নিজেদের রক্ষা করার জন্য পিআরের পক্ষে অবস্থান নিন। চাঁদপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান এসব বলেন। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরের হাসান আলী হাই স্কুল মাঠে এ সমাবেশ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের
উদ্যোগে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সাদিপুরের বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১ নং সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। চাঁদপুরের মতলব উত্তরে কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইফটিজিং, বাল্যবিবাহ, যৌথ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি রবিউল হক। এ সময় স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেছেন, গত ১৬ বছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব ছিল স্পষ্ট। এ সময় ভিন্ন মতাবলম্বী সাংবাদিকদের প্রায় এক প্রকার বঞ্চিতই রাখা হয়েছিল। লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হলরুমে সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় এবং নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে চলমান পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুয়ার পিপল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। বৃহস্পতিবার শ্যামনগরের কৈখালী ইউনিয়ন পুষ্টি মেলা, স্যাটেলাইট ক্লিনিক, কিশোর ক্লাব প্রতিযোগিতা, পথনাটক সহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তারা। এ সময় ইউরোপিয়ান ইউনিয়নের ফার্স্ট কাউন্সিলর অ্যাডহক পিটার জোসেফ, প্রোগ্রাম ম্যানেজার মেহের নিগার ভুইয়া, PKSF এর উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর ফজলে রাব্বি সাদিক আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাগুরার শালিখায় বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও পল্লী চিকিৎসক সম্মেলন হয়েছে। সকালে সীমাখালী মা ফাতেমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির শালিখা উপজেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম মন্টু। বগুড়া শিবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইলচেয়ার, অসহায় মহিলাদের স্বাবলম্বীকরণের সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, ওসি শাহিনুজ্জামান, সমাজসেবা অফিসার আব্দুল মমিন সহ আরও অনেকে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চকবাজারে ছাত্রদলের কয়েকজন নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক আব্দুল কাদের অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, গত 4 সেপ্টেম্বর কালাম কলোনিতে ছাত্রদল নেতাদের উপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তাদের মধ্যে একজনের আঙুল কেটে যাওয়ার কথা উল্লেখ করা হয়। এই ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 18তম কারামুক্তি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা ও দোয়া হয়েছে। মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদের পুকুরে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 30 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সপ্তাহে 2 দিন এই প্রশিক্ষণ করা হবে। এদিকে জেলায় প্রথমবারের মতো সাঁতার প্রশিক্ষণের আয়োজন করায় খুশি স্থানীয়রা।
মানিকগঞ্জের ঘিওরে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। সকালে উপজেলার বানিয়াঝুড়ি ইউনিয়নের জাবরা গ্রামবাসীর উদ্যোগে জাবরা বাজারে এই খেলাটি অনুষ্ঠিত হয়। হাডুডু খেলা খেলতে আসা দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলাটিতে উপজেলার চঙ্গ, শিমুলিয়া বনাম মানিকগঞ্জ চর বেউথা দুটি দল অংশ নেয়। খেলা শেষে উভয় দলকে বিজয়ী ঘোষণা করে তাদের হাতে পুরস্কার তুলে দেন বানিয়াচুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চতু, মানিকগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সহ আরো অনেকে। ধন্যবাদ।